আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জামায়াত ক্ষমতায় গেলে, এবং যে কারণে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এর সাথে অন্যান্য খবর নিয়েও আমরা আলোচনা করব, কিন্তু আমাদের আলোচনার শুরুটি যেহেতু এই বিষয় নিয়ে হবে এবং এই বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় যেসব মন্তব্য করেছেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো, সেজন্যই আমাদের এই বিষয় নির্ধারণ করা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন জনাব মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন জনাব আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। অনলাইনে আমাদের সঙ্গে ডক্টর মির্জা গালিব যুক্ত হচ্ছেন, সহকারী অধ্যাপক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর মির্জা গালিব, আপনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এখানকার টাইম ডিফারেন্স বিবেচনা করে আপনাকে আরও বেশি আমি স্বাগত জানাই এবং আজকে আপনার সঙ্গে আমার প্রথম অনুষ্ঠান। আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে জামায়াতের নায়েবে আমির জনাব আবদুল্লাহ তাহের, তিনি যদিও একটু পুরনো বক্তব্য, তবুও আমি বক্তব্যটি একটু বলতে চাই। সেটি হচ্ছে যে তিনি সম্প্রতি নিউ ইয়র্কে আছেন, সেখানে তিনি কথা বলেছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চান তিনি। আমি যদি স্পেসিফিক্যালি বলি যে তিনি কি বলেছেন যে অনেকে বলে জামায়াত ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, দোয়া করি তারা যেন করে, নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার সুযোগ পাবো। তিনি বলেছেন আমাদের কমপক্ষে 50 লাখ যুবক প্রস্তুত রয়েছে যারা ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে, তাদের দুই ভাগে ভাগ করব। খুব স্পেসিফিক্যালি উনি বলেছেন এক ভাগ গেরিলা যুদ্ধ করবে, আরেক ভাগকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিব। এই বিষয়টি নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে। একটি হচ্ছে যে প্রকৃত মুক্তিযুদ্ধ বলতে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন, যে ভারতের বিরুদ্ধে এখন যেই কল্পিত যুদ্ধের কথা উনি চিন্তা করছেন সেখানে যারা অংশগ্রহণ করবে সেটি প্রকৃত মুক্তিযুদ্ধ, আর 71 সালে যেটা হয়েছিল সেটি প্রকৃত ছিল না, সেরকম কিছু বলতে চেয়েছেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 50 লাখ যুবক যে প্রস্তুত রয়েছে তিনি বলেছেন, এটি আসলে কিসের ভিত্তিতে বললেন, যদি একটু আমাদেরকে বলেন, যদি আপনার জানা থাকে। জি, ধন্যবাদ। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যে বক্তব্য আপনি কোট করেছেন, আমি প্রথমে যেটি বলবো সেটা হলো রাজনীতিবিদরা তো অনেক কথা বলেন, এই কথার মধ্যে ধরেন প্রচুর রেটরিক থাকে, অনেক সময় বক্তব্য দিতে গিয়ে কিছু কথা বলেন, কিছু মিন করেন, কিছু করেন না। তো আমি রেটরিকে যাব না। আমি যদি রেটরিকে না যাই তাহলে ওনার বক্তব্যের মূল জায়গাতে যদি আমি যাই তাহলে আমি বলবো সেটা হচ্ছে যে ভারতের ব্যাপারে একটা কনসার্ন আছে জামাত ইসলামের দিক থেকে যদি আমি বলি, আবার একইভাবে ভারতের দিক থেকেও জামাত ইসলামের ব্যাপারে কনসার্ন আছে। এবং ভারতের দিক থেকে যে কনসার্ন আছে এটা আপনি অনেক জায়গা থেকে বুঝতে পারবেন। যেমন একেবারে সাম্প্রতিক সময়ে যদি আমরা দেখি যে ডাকসুতে যখন ছাত্র শিবিরের প্যানেল নির্বাচনে জয়লাভ করলো তখন ভারতের পলিটিশিয়ানরা নানান কথাবার্তা বলছে। ইভেন কংগ্রেসের পলিটিশিয়ান শশী থারুর উনিও হচ্ছে আপনার টুইট করছেন যে এখানে ছাত্র শিবির জিতছে, এইটার ব্যাপারে তারা কনসার্ন শো করছেন। তো ভারতের ব্যাপারে জামাত ইসলামের যেটা কনসার্ন, আমার দিক থেকে আমি যতটুকু অবজার্ভ করি, এই কনসার্নটা কিন্তু শুধু জামাত ইসলামের একার না, এই কনসার্নটা টোটাল বাংলাদেশের। এবং এই কনসার্নটা এই জায়গা থেকে আসে যে বিগত সময়ে আমরা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার দেখলাম, সেই সরকারকে কিন্তু ভারতের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে টিকায় রাখা হয়েছিল। আমরা দেখেছি যে ভারতের সরকারের লোকেরা এখানে আসছে, তাদের পররাষ্ট্র সচিব একটা নির্বাচনের আগে আইসা দুতিয়ালি করছে যে এরশাদকে, জাতীয় পার্টিকে যেন নির্বাচনে নেওয়া যায়, এই নির্বাচনে সবাই না আসলেও তার লেজিটিমেসি প্রশ্নবিদ্ধ হবে না, এরকম কথাবার্তা ওনারা বলছেন। তো আমি যখন বাংলাদেশের নাগরিক হিসাবে দেখি যে আমার আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় ভারত হস্তক্ষেপ করে, নগ্নভাবে হস্তক্ষেপ করে, এবং সেটা হস্তক্ষেপ করে এইখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের বিপক্ষে, তখন ভারতের ব্যাপারে আমার কনসার্ন তৈরি হয়। এই কনসার্ন আসছে হলো আপনার যখন আমার নদীর পানি ভারত ঠিক মতো দেয় না, সেখানে কনসার্ন আসছে। যখন আমার সীমান্তের লোক আপনার হত্যা করে, গুলি করে ফেলানির লাশ হচ্ছে আপনার কাটাতারে ঝুলায় রাখে, তখন আমার কনসার্ন আসছে। তো আমি জামাত ইসলামের তাহের ভাইয়ের বক্তব্যটাকে এইভাবে পড়তে চাই যে ভারতের ব্যাপারে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কনসার্ন আছে, দ্যাট পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে ভারতের দিক থেকে জামাত ইসলামী গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসলেও ভারত এটা মেনে নিতে ইন্টারেস্টেড হবে না, এরকম একটা কনসার্ন আছে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এই কনসার্ন যদি থাকে এবং ভারত যদি এখানে আপনার ইন্টারন্যাশনাল নর্ম ভায়োলেট করে বা এখানে আভ্যন্তরীণভাবে হস্তক্ষেপ করে, তাহলে তার প্রতিরোধ কিভাবে হবে? আমি মনে করি এখানে তাহের ভাই যেই পার্সপেক্টিভে দেখছেন এটা খুবই দলীয় এবং হচ্ছে ন্যারো পার্সপেক্টিভ। ওনার এই পার্সপেক্টিভে দেখা উচিত না। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন,
এটা এদেশের 18 কোটি মানুষের প্রশ্ন। এটা যতটুকু আমার প্রশ্ন ততটুকু আপনারও প্রশ্ন। এটা যতটুকু আমার কনসার্ন ততটুকু আপনারও কনসার্ন। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমরা পাকিস্তান থেকে বের হয়ে আসছি, এর মানে এই না যে আমরা ভারতের একটা স্যাটেলাইট স্টেট হয়ে থাকবো। আমরা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ তিনটা দেশে এই উপমহাদেশের স্বাধীন দেশ, যার যার জায়গা থেকে সে তার মতো করে কাজ করবে, পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের মধ্য দিয়ে আমাদের সম্পর্ক থাকবে। এখানে কোনো প্রকার আপনার আধিপত্যবাদী হস্তক্ষেপ এটা সম্ভাবনা থাকা উচিত না। এই সম্ভাবনা আমি যদি একটু ন্যাশনাল ইস্যু জি আমি যদি একটু আপনার বক্তব্য বোঝার চেষ্টা করি। আপনি বলেছেন যে ভারতকে নিয়ে যেরকম জামায়াতের ভিতরে কনসার্ন আছে, সেরকম আপনার ভাষ্যমতে ভারতেরও জামায়াতকে নিয়ে কনসার্ন আছে এবং সেই কনসার্নটাই আসলে এই বক্তব্যের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে এই যে তার যেই কনসার্নের কথা আপনি বলছেন এবং যেই ভাষায় সেটি প্রকাশ হলো, এটি কি জনাব আব্দুল্লাহ তাহেরের ব্যক্তিগত অভিমত, নাকি এটি জামায়াত দল হিসেবে জামায়াতের এটি অভিমত যে জামায়াত ভারতের সাথে যুদ্ধ করার জন্য এক ধরনের অবস্থায় তারা এখনই চিন্তা ভাবনা করছে, বা জামায়াত ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশ আক্রমণ করবে, এই ধরনের চিন্তা ভাবনা কি এটি কি জামায়াতের চিন্তা, নাকি এটি রাজনীতিবিদ হিসেবে তার ব্যক্তিগত চিন্তা? এটি যেমন একটি বিষয়। আরেকটি হচ্ছে যে এই যদি কনসার্ন থেকেও থাকে, সেই কনসার্ন প্রকাশ করার জন্য এটি একটি রাজনৈতিক ভাষা হওয়া উচিত কিনা? যখন ভারত এবং অন্যান্য দেশগুলো যখন এরই মধ্যে বলছে যে বাংলাদেশে ইসলামী বিপ্লব হয়েছে, তখন আসলে এই ধরনের বার্তা বহির্বিশ্বেও কি বার্তা দিচ্ছে? দেখেন, অফিসিয়ালি এটা জামাতের পজিশন কিনা বা ওনার ব্যক্তিগত পজিশন কিনা এটা তো আমি বলতে পারবো না। আপনি জামাতকে বা জামাতের মুখপাত্রকে জিজ্ঞেস করতে হবে। কিন্তু আমি নাগরিক জায়গা থেকে যদি অবজার্ভ করি, তাহলে আমি আপনার পরের প্রশ্নে যাব। সেটা হলো যে একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি হিসাবে এখানে ওনার বক্তব্যে যে সমস্ত রেটরিক গুলো আসছে, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিনা, এগুলো আরো বেটার ভাবে আসতে পারতো কিনা। আমি আপনার বক্তব্যের এসেন্সের সাথে এগ্রি করি যে এটাকে দলীয় দৃষ্টিভঙ্গিতে এবং দলীয় ন্যায় দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত না। ভারতের সাথে বাংলাদেশের যে বাইল্যাটারাল সম্পর্কের প্রশ্ন এবং আমাদের আত্মমর্যাদার যে প্রশ্ন, এটা একটা জাতীয় প্রশ্ন। এবং এই জায়গায় একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের মনে রাখতে হবে। সেটা হলো কিছুদিন আগে আপনার জাস্ট আমার বোধহয় যে ফিউ ডেজ বিফোর আপনার ইনোভেশনের একটা সার্ভে হয়েছে, একটা পোল, জনমত জরিপ। এর আগেও তারা জনমত জরিপ হয়েছে এবং সেখানে আপনি দেখেছেন যে মোর দ্যান 70% পিপল অফ দ্য কান্ট্রি তারা ভারত এবং পাকিস্তান উভয়ের সাথে সুসম্পর্ক চায়, একটা ভালো সম্পর্ক চায়। তাহলে আমাদের দিক থেকে পজিশনটা ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে শত্রুতা না, যুদ্ধ না, টেনশন হাই করা না। আমাদের দিক থেকে জাতীয় অবস্থানটা হবে তাদের সাথে সহ অবস্থান, মর্যাদা সম্পন্ন অবস্থান। কিন্তু সেখানে মনে রাখতে হবে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে, আমাদের সিকিউরিটি প্রশ্নে আমরা কাউকে হস্তক্ষেপ করতে দিব না। এটা একটা ন্যাশনাল ইস্যু। আপনার বক্তব্য পরিষ্কার, আমি এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করি না। জি, জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এবং আমি বুঝতে চাই যে যখন আসলে এবার আমরা খবরে দেখছিলাম যে দুর্গাপূজায় অসুর হিসেবে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুর্শিদাবাদে, যদি আমি স্পেসিফিক্যালি বলি, সেখানে অসুরের মুখে ডক্টর ইউনূসের মুখ বসানো হয়েছে। আবার এদিকে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন ভারত আক্রমণ করবে এবং 50 লাখ যুবক নাকি প্রস্তুত আছে যুদ্ধের জন্য। পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে বাংলাদেশে এখন ভারত বিরোধী একটা জনমতের বাড়তি উত্থান আছে। আমি বলবো যে জামাতের নেতা ওই পপুলিস্ট একটা অবস্থান থেকে মন্তব্যটা করেছেন আর কি। ওই ধরনের রাজনীতিবিদরা যে ধরনের কথা বলেন, আমি এটা একটু অন্যভাবে দেখতে চাই। দেখুন, আমাদের দুটো দেশ আমাদের প্রতিবেশী, বার্মা এবং ভারত। ভারত বড় প্রতিবেশী, বার্মা ছোট প্রতিবেশী। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত এবং বার্মা আমাদের সঙ্গে ছিল। বার্মাও আমাদের অনেক আগে স্বীকৃতি দিয়েছে, সম্ভবত প্রথম 5টা দেশের একটাই ছিল। সেই সময় যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং চীন 1975 সালে আমাদের স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরেও। এখন যুক্তরাষ্ট্র, চীন পৃথিবীর বড় দুটো দেশ, তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, আমাদের স্বীকৃতি দেয়নি। এখন কি আমরা যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অবস্থান নেব? এ ধরনের পপুলিস্ট কথা বলবো? আসলে এগুলো আমি বলবো যে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল কথা বলা উচিত। দেখুন, ভারতের সাথে আমাদের অনেক দ্বিপাক্ষিক সমস্যা আছে। ভারত গত 15 বছর অনেকগুলো অন্যায্য ভূমিকা রেখেছে আমাদের দেশের ব্যাপারে। আন্তঃনদী পানিতে ন্যায্য হিস্যা দেয়নি, বর্ডারে প্রচুর মানুষ মারা গেছে বাংলাদেশের, বাণিজ্যিক ভারসাম্য ছিল, আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠানের সময় তারা এসে অযথা হস্তক্ষেপ করেছে। এগুলো অত্যন্ত বাস্তব ঘটনা। কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক তাহলে পুনরায় একটা ভারসাম্যে আনতে হবে। এটা হলো আমাদের দিক থেকে চ্যালেঞ্জ। বর্মা দেখেন, রোহিঙ্গাদের আমাদের এখানে ঠেলে পাঠিয়ে দিয়েছে,
কিন্তু আমরা তো এখন বর্মার সাথে যুদ্ধ করব না, আমরা সমস্যাটার সমাধান করব। আমার যেমন বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে রোহিঙ্গা সমস্যার সমাধানের, সেরকম যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গেও, চীনকে নিশ্চয়ই আমরা এখন বলবো না যে তুমি কিন্তু 1975 পর্যন্ত আমাকে স্বীকৃতি দাওনি, বরং বাংলাদেশের উন্নয়নে চীন এখন বড় পার্টনার। তার মানে আন্তর্জাতিক সম্পর্কগুলো এরকমই, যেগুলা বাস্তবতার উপর দাঁড়িয়ে উইন উইন একটা সমাধানে আসতে হয়। বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশকে এগুতে হবে এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে সবার মানে বন্ধুত্ব পেতে হবে। আমাদের সংবিধানেও রয়েছে, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। জামাতের এই নেতা আমি যে বক্তব্য, এটা আমি বলবো অযথাই ভারতের সঙ্গে সম্পর্কটা আরও তিক্ত করা, যথেষ্ট তিক্ত হয়ে আছে এটা এখন। তবে উনি যে একটা জিনিস আমি বলবো, যে উনি যে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, এইটা আমি একটু ইতিবাচকভাবে দেখতে চাই এই অর্থে যে দেখুন, আমাদের জনপদে রাজনৈতিক যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ব্যাপার ঘটেছে কবে কবে, 47-এ, 71-এ। 47-এও জামাত কিন্তু পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিল, তারা অংশ নেয়নি পাকিস্তান আন্দোলন। বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনের পক্ষে পুরো ভারতবর্ষের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, জামাত সে সময় বিরোধী ছিল। মাওলানা মওদুদী জিন্নার বিপক্ষে বিপুল লিখেছেন, উনি জামাতের মূল তাত্ত্বিক। এবং 1971-এ জামাত শুধু বিরোধিতাই করেনি, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিল। তো এখন যদি জাতীয় প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধের প্রয়োজন হয়, জামাত বাংলাদেশের জনগণের হয়ে যুদ্ধ করবে, এইটা ওই অর্থে একটা নতুন প্রতিশ্রুতি, পজিটিভ দিকে। কিন্তু আমি বলবো এতে কিন্তু ভারতের সাথে অযথা সম্পর্ক খারাপই হবে। জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের কাছে আসলে যেই ইনফরমেশন আসার কথা না সেই ইনফরমেশনও চলে আসে, এবং তার এই বক্তব্যের পর, জনাব আব্দুল্লাহ তাহিরের বক্তব্যের পর আমি দেখছিলাম যে একটি ক্লিপ এসেছে, যে ক্লিপে তিনি একজন সাংবাদিককে বলছেন, সাংবাদিক বা ইউটিউবার তাকে বলছেন যে আমি কি ভারতের বিপক্ষে একটু বেশি কড়া কথা বলে ফেললাম, এবং তখন সেই সাংবাদিক আবার তাকে বলছেন যে না স্যার, এখন সবাই ভারতের বিপক্ষে আছে বাংলাদেশে এবং আপনার এই কথায় সবাই খুশি হবে। দেখেন, আপনি একটা কথা বলছেন, আপনাদের অনুষ্ঠানের শিরোনাম ওইটা, যদি জামাত ক্ষমতায় যায়, আমি ভাবছি আর কি, আমি মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি, যদি জামাত ক্ষমতায় যায়, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির কি হবেন? খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হবেন। জি, উনি নিজে কি বলেছেন উনি নিজেই শিওর না, আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে আমি কি বেশি কিছু বলে ফেলেছি। মানে এই হলো ওনার বুদ্ধিমত্তার স্তর, উনি নিজেও জানেন না ওনার কি বলতে হবে। ভাই, আপনারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, স্বপ্ন তো এমনি দেখেন না, ওনারা কি আগে নির্বাচনে কখনো দেখছে স্বপ্ন যে আমি এখন ভাবে ক্ষমতায় যাব? ভাবেনি তো কখনো। এইবার সে ধরনের ভাবনার জন্য ওনাদের বিবেচনায় একটা বাস্তবতা তৈরি হয়েছে। বাস্তবতা আদৌ আসে কি না আসে যায় না, বাট ওনারা মনে করছেন যে এবার ওনারা যেতে পারেন। যে সেই যখন বাস্তবতা, এর মধ্যে আপনারা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছেন সেই প্রস্তুতি কিন্তু ওনার কথাবার্তা আমি পাচ্ছি না। দেখুন, যুদ্ধ জিনিসটা আসলে কি বলেন তো? এটা কি মনস্তাত্ত্বিক যুদ্ধ? এটা কি বুদ্ধিভিত্তিক যুদ্ধ? 50 লাখ লোক কিনে আপনি বুদ্ধিভিত্তিক যুদ্ধ করবেন? তার মানে 50 লাখ লোক কিনে আপনি ফিজিক্যালি একটা ওয়ারে নামতে চান, তাদের হাতে আপনি কি ধরাই দিবেন? আপনার হাতে কি 50 লাখ রাইফেল আছে বাংলাদেশে? অন্য লাভ বাদ দেন, যে রাইফেল নাকি এখন যুদ্ধে ব্যবহৃতই হয় না, আছে রাইফেল 50 লাখ রাইফেল, কি যুদ্ধ করবেন রে ভাই? এগুলো হলো ফানুস টাইপের আলাপ সালাপ আর কি, মানে হাস্যকর কথা, ছেলে মানুষের কথা। এগুলো বলে কিছু মানুষকে উত্তেজিত করা। আমরা যদি যুদ্ধের বিষয়টি যদি মানে সরিয়েও রাখতে চাই, ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করেছেন এবং তারা সরাসরি জানতে চেয়েছেন জামাত যদি আগামীতে রাষ্ট্রের ক্ষমতা পায়, রাষ্ট্রের দায়িত্ব পায়, তাদের মূল এজেন্ডা কি হবে। সেখানে তারা 3টি পয়েন্টের কথা উল্লেখ করেছেন জামাতের আমির। এখানে বলেছেন যে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা এবং মানবিক করতে চান, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান। এটি জামাতের আমির অফিসিয়ালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বলেছেন। কিন্তু আমরা যদি একটু তাদের ইনফর্মাল বক্তব্যগুলো একটু দেখি পাশাপাশি, যেমন সম্প্রতি একটি টক শোতে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমেদ তিনি বলেছেন যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে এবং পর্দার সাথে তারা নারীদের সামনে নাচতে পারবে। এর আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে আরেকটি বক্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য এবং সঙ্গীতের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান এসেছিল তাদের দলের কাছ থেকে। আসলে মানে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশের চেহারা কিরকম হবে সেটি নিয়ে মনে হয়
এক ধরনের কৌতূহল সবার মধ্যেই আছে, কিন্তু সেটির খুব পরিষ্কার উত্তর কি জামাতের কাছ থেকে থাকা উচিত কিনা? আমি মনে করি জামাতের আমিরের উচিত হবে ওনার নেতাদের মধ্যে, এটা তো খুবই একটা সিস্টেমেটিক পার্টি, তাই না? আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে জামাতের মধ্যে কিছু কিছু আচরণগত পরিবর্তন ইদানিং লক্ষ্য করি, এবং এই পরিবর্তনগুলো আমার কাছে ইতিবাচক মনে হয়। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি যে জামাতের আমির এবং ওদের যে সেন্ট্রাল কমিটি যেটা আছে তাদের উচিত হবে তাদের নেতাদের বলে দেওয়া যে তোমরা কি বলবা এবং কি বলবা না। যেমন কবির আহমেদের যে কথা আপনি বললেন, ওই অনুষ্ঠানটা আমি শুনেছি, কবির আহমেদ কিন্তু স্পষ্ট করে বলেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় তাহলে তারা অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন, বলেছেন। আবার দেখেন কয়েকদিন আগে বাংলাদেশে ওই যে জেপি উন্নল কি ইউনিভার্সিটির এক টিচার সি রাধা দত্ত বাংলাদেশে আসছিলেন, জি, উনি এসে উনি আবার ইন্ডিয়াতে যে আরেকটা অনুষ্ঠান করেছেন দিল্লিতে, সেই অনুষ্ঠানে বলেছেন উনি জামাতের লিডারদের সঙ্গে কথা বলেছেন, এবং ওখানে উনি ওই ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে আলাপ করেছেন, এবং ওখানে উনি বলেছেন, ওনার কথা আমি কোট করি, উনি বলেছেন যে উনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি শরিয়া আইন চালু করবেন? তখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ওনাকে পাল্টা প্রশ্ন করেছেন, আমরা কি কখনো বলেছি আমরা শরিয়া আইন চালু করব? তাহলে এটা পাল্টা প্রশ্ন, কিন্তু উত্তর দিলেন না, উনি পাল্টা প্রশ্ন বলেন। বাট এই পাল্টা প্রশ্ন মানুষের মধ্যে কি একটা ধারণা তৈরি করলো যে তারা শরিয়া আইন চালু করছে না। আমার কথা হলো কি, শরিয়া আইন চালু করেন কিংবা করেন না এটা আপনাদের ব্যাপার, এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই। শরিয়া আইন ভালো আমাদের এখানে অ্যাপ্লিকেবল কিনা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো যে দুইজন নেতা দুই কথা কেন বলবেন? তাহলে কি সেন্ট্রালে কোনো মানে তাদের কোনো দেওয়া হয় না, নির্দেশনা দেওয়া হয় নাই যে তোমরা কি করবা, কি বলবা, কি করবা না, এগুলো বলা হয় নাই? একটা পলিটিক্যাল পার্টি, অন্তত জামায়াতে ইসলামের মতো একটা পলিটিক্যাল পার্টি যারা নাকি একটা নিয়ম নীতির মধ্যে চলে, এটা তো আওয়ামী লীগ বিএনপি না, যা ইচ্ছা তা কই দিলাম, কই নিয়ে পরে আবার নির্জল মিথ্যা কথা বলে, আমি এটা বলি নাই, ভিডিও টিডিও আছে, ওনারা ভুল ব্যাখ্যা করছে। তো এগুলো তো বলা, এই পার্টিটা এটা বলবে কেন? আমি এই পার্টির কাছ থেকে আরো কিন্তু মানে সেন্সিবল কথাবার্তা আশা করি যে ওনারা সিদ্ধান্ত নেন ওনারা কোনটা বলবেন, শরিয়া আইন চালু করবেন নাকি করবেন না। ভোটের জন্য শরিয়া আইনের কথা বলবেন না, পরে করবেন, এটা হতে পারে। এটা একটা প্রতারণামূলক টেকনিক হলে হতে পারে, অসুবিধা কি আছে? এটা একটা টেকনিক যে শরিয়া আইনের কথা বললে আমাদের এই অনুষ্ঠানে এসে অন্তত জামাতের দুইজন নেতা, কবির আহমেদ এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে, এবং অ্যাডভোকেট শিশির মনির এসেছিলেন, দুজনই কিন্তু বলেছেন যে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন, এবং তারা বলেছেন যে এটি একটি ইউনিক মডেল হবে, এবং সেটি এখনো আমি যেমন জানতে চেয়েছি বিশ্বের কোন দেশে এরকম মডেল আছে, তারা বলেছেন যে তুরস্কে কিছুটা আছে, কিন্তু কোনো দেশেই আপনি মানে তারা যেটি চালু করতে চাচ্ছেন পুরোপুরি সেটি নেই, এবং তারা 2-3টি দেশের মডেল থেকে নিয়ে বাংলাদেশে একটি ইউনিক মডেল তারা চালু করতে চায়। সমস্ত মডেলেরই কাটাছেঁড়া করা যায়, কিন্তু যখন আপনি ধর্ম নিয়ে আসবেন, ধর্মের কিন্তু কিছু গ্রহণ করা, কিছু ত্যাগ করা, কিছু সাইজ করা, কিছু অন্যরকম করার কিন্তু সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি অত ভালো এই ব্যাপারে জ্ঞানী লোক না, কিন্তু আমি এটা মনে করি যে আল্লাহর আইন যদি আপনার শরিয়া আইন মানে কি আল্লাহর আইন তোরে ভাই, যদি আল্লাহর আইন আপনি করেন, এখানে কিন্তু নতুন করে আপনি কিছু গ্রহণ করবেন, কিছু ত্যাগ করবেন, সেটা চলবে না। আমি জানি না ওনারা কি বলবেন, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। পরিষ্কার ধারণা আছে কিনা, তাহলে আমরা একটা বিরতির পরে এসে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে পারি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই, একটি ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় 7 জন আলেম, এবং প্রথম আলোর সঙ্গে এরপরে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন মাওলানা মামুনুল হক। সেখানে তিনি বলেছেন যে আজকের দুনিয়া যেটা মনে করে ইসলামী শিক্ষায় শিক্ষিতরা সমাজ রাষ্ট্র পরিচালনায় অক্ষম, আমরা সেখানে দেখলাম নিরেট মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাই সব মন্ত্রণালয় রাষ্ট্র পরিচালনা করছে, এতে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। অবশ্য মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ না থাকার তিনি সমালোচনা করেছেন বলে এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে সেখানে তিনি একটি সমালোচনা করেছেন। এই যে আমাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর একজন নেতা এবং একজন শীর্ষস্থানীয় নেতা, তিনি আফগানিস্তান সফরে গেলেন, এবং তারপরে তিনি বললেন যে সেখানকার যেই পদ্ধতি, যেই শাসন পদ্ধতি, সেটি দেখে তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। এটা থেকে আসলে আমরা কি বার্তা পাই? বা আপনার এই প্রশ্নের উত্তর আপনি আগে যেটা জিজ্ঞেস করলেন আমার সহ আলোচককে, যে জামাতের ক্ষমতায় আসলে কি হবে, বা আজকের আলোচ্য বিষয়ের আলোকে উত্তর দিতে চাই। গণ অভ্যুত্থানের পরই আমাদের অনেক রাজনৈতিক দলের কাছে সংস্কারের একটা আকর্ষণীয় মডেল হয়ে গেছে মনে হচ্ছে আফগানিস্তান। আমরা বিশ্বের অন্য দেশগুলো বাদ দিয়ে আফগানিস্তানের দিকে বেশি মনোযোগী হয়ে পড়েছি।
আপনি যেটা বললেন যে জামাত ইসলাম বলছে যে তাদের ফরমাল যে আমরা 3টি বিষয়ে গুরুত্ব দেব, শিক্ষা, সামাজিক ন্যায় বিচার এবং দুর্নীতি। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আমাদের এখানে আসলেই একটা দুর্নীতি বিরোধী রাজনীতিক সংস্কার উদ্যোগ দরকার, সামাজিক ন্যায় বিচারও জরুরি এবং শিক্ষার ক্ষেত্রেও সংস্কার দরকার। শিক্ষাকে আমাদের গুণগতভাবে অনেক উন্নত করা উচিত। কিন্তু মুশকিল হলো যে জামাত ইসলাম সম্পর্কে জনগণের অন্য কনসার্নগুলো আছে। রাজনৈতিক দল হিসেবে তারা ওটা বলছে বটে, কিন্তু মানুষ ভাবছে যে জামাত আসলে এখানে শরিয়া শাসন হবে, যেটা আপনি বললেন, জামাতের অনেক নেতা টকশোতে সেটা বলেছেন। এখন শরিয়া শাসন মানে একটা ধর্মভিত্তিক শাসন, ধর্মতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ার ব্যাপার। তার মানে এখানে আমাদের সংবিধান যেটা বলছে বা আমাদের আইনি ব্যবস্থা যেটা বলছে তার একটা আমূল অদল বদল ঘটে যাবে। কারণ আমাদের এখনকার সংবিধান এবং আইনি ব্যবস্থার ভিত্তি হলো যে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু শরিয়া শাসন সম্পূর্ণ ভিন্ন মত হবে, ভিন্ন ধরনের হবে। এবং আপনি যেটা বললেন আফগানিস্তানেও সেই ধরনের শাসনের ব্যাপার ঘটে গেছে। তো এখন আমরা কি ওই ধরনের যাব কিনা সেটা জনগণের কাছে জামাত ইসলাম বলতে পারে, এবং নিশ্চয়ই নির্বাচনে জনগণ সেইভাবে রায় দিবে। বাংলাদেশ যদি তার এখনকার সংবিধান, তার সমস্ত আইনি ব্যবস্থা আমূল বদল করে একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রের দিকে যেতে চায়, শরিয়া ভিত্তিক রাষ্ট্রের দিকে যেতে চায়, সেই মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু জনগণের। এখন যেই রাজনীতিবিদরা আফগানিস্তান গিয়েছেন তারা জনগণের কাছে তুলে ধরতে পারেন তাদের বক্তব্য, সেই অধিকার তাদের আছে। কিন্তু জনগণের দিক থেকে আমি দুই একটা কনসার্ন বলতে পারি। যেমন জামাত ইসলামের কিন্তু তাত্ত্বিক হলেন মাওলানা মওদুদী। উনি কিন্তু নারীদের বিষয়ে, সংখ্যালঘুদের বিষয়ে সুনির্দিষ্ট বলে গেছেন যে ওনারা ক্ষমতায় আসলে এই যে ধরনের রাষ্ট্র হবে সেখানে নারীদের কি ধরনের মর্যাদা হবে, নারীরা নেতৃত্বে আসতে পারবে না, সংখ্যালঘুরা জিম্মি হবে, সংখ্যালঘুদের আলাদা কর দিতে হবে থাকার জন্যে। ফলে এই ব্যাপারগুলো কিন্তু জনসমাজে ভাবনা আকারে আছে। ফলে যেই রাজনীতিবিদরা বলছেন যে আফগানিস্তান হবে আমাদের মডেল রাষ্ট্র, সেগুলো তার মানে এখানে শরিয়া ভিত্তিক ওইরকম রাষ্ট্রের কথাই তারা ভাবছে। তার মানে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের 70 থেকে 80% মানুষ শরিয়া শাসন চায়। এটি একটি ঐকমত্য কমিশন থেকে জরিপ চালানো হয়েছিল এবং সেই জরিপের ফলাফল এইটা আমিও সেটা ভিন্নমত পোষণ করি। বাংলাদেশের মানুষ কি চায়, আমরা জনগণের নামে বিভিন্ন দল বিভিন্ন কথা বলে, জনগণ কি চায় সেটা একটা সুষ্ঠু নির্বাচন হলেই কেবল আমরা জানতে পারবো। এবং জনগণের কাছেই সবগুলো রাজনৈতিক দলের যাওয়া উচিত এবং খুলে বলা উচিত। মানে আমি বলছি আমাদের এখানে যে গুপ্ত সংস্কৃতি সেইটা যেন না হয়। একটা রাজনৈতিক দল সত্যিকার অর্থে কি চায় জনগণের সামনে সেটাই তুলে ধরা উচিত, নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটাই থাকা উচিত এবং সেই অনুযায়ী জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। সেদিকে কি আমরা এগোচ্ছি? আমি এখানে মনে করি যে আমরা বলছি একটা, করছি একটা। দেখুন, আওয়ামী লীগ যখন 15 বছর আগে নির্বাচনে অংশ নিয়েছিল তারা কিন্তু 15 বছর যা করেছে সেটা বলেনি, তারা অন্য কিছু বলে ম্যানিফেস্টোতে ছিল, ম্যানিফেস্টোর পরে ধারে কাছেও যায়নি। এবং 91 পরে 3 জোটের রূপরেখার আলোকে যখন নির্বাচন হচ্ছিল সবাই বলেছিল 3 জোটের রূপরেখা আমরা বাস্তবায়ন করব, কিন্তু কোনো দল সেটা করেনি। এবং দেখুন 24-এর গণঅভ্যুত্থানের পরেও আজকে এই যে বললেন আপনি আফগানিস্তান, শরিয়া আইন, এগুলো কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের কোনো এজেন্ডা ছিল না। গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্য কমানোর জন্য, শ্রমিক, কৃষক, নারী, মানে যারা বৈষম্যের শিকার সমাজে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য। কিন্তু এখন কৃষকের, শ্রমিকের, দালিতের, সংখ্যালঘুর, নারীর ভাগ্য পরিবর্তনের কোনো আলাপ আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে, রাজনৈতিক দলগুলোর আলোচনায়, টকশোতে একদম নেই, শূন্য। এখন আলোচনা চলে গেছে আফগানিস্তানে, আলোচনা চলে গেছে ভারতের সাথে যুদ্ধ করা, আলোচনা চলে গেছে শরিয়া আইন হবে কি হবে না। সম্পূর্ণ আমি বলবো যে 24-এর অভ্যুত্থান থেকে আমরা 100% 360 ডিগ্রি ঘুরে গেছি এবং যে রাজনৈতিক দলগুলো পুরো এজেন্ডাগুলো বদল করে ফেলেছে। এইটা 24-এর অভ্যুত্থানের সাথে 1 বছরের ভিতরে একটা বিশ্বাসঘাতকতা ঘটে গেছে। জি, মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে ডক্টর ইউনূসকে তিনি জিজ্ঞেস করেছেন যে অভ্যুত্থানের পর নেপালের নেতা 6 মাসে নির্বাচনের কথা বললেন, তাহলে বাংলাদেশে কেন নির্বাচন হতে 18 মাস সময় লাগছে? এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি বলেছেন মানুষ কেন এত সময় লাগছে সেটি নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু অনেকে বলছেন আপনারা 5 বছর থাকুন, অনেকে বলছে 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথা বলে, তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচনের দরকার। আপনি এই বক্তব্যকে কিভাবে দেখেন? না, এই বক্তব্যটা আমি যতটুকু দেখেছি আর কি, আমি ওনার ওই যে একটা রিল ছিল তো, রিলে তো ওনাকে কেটে কেটে দেয়, তো ওখানে যতটুকু আমি দেখলাম ওনার এই বক্তব্যটা টানাই ছিল। উনি ওখানে যেটা বলেছেন যে মানে দ্রুত
মেহেদী হাসান বলেছিল যে জি। কিছু লোক বলছে আপনি তাড়াতাড়ি নির্বাচন আরো দেওয়া যাবে। তাড়াতাড়ি কেন দিতে হ্যাঁ, পারছেন তখন না, উনি আরো 6 ব্যাখ্যা মাস করছেন যে বাকি। কিছু লোক এটাও বলছে, কিছু লোক ওটাও বলছে, কিছু লোক ওটাও বলছে, এটা বলছে। তো এখন আমরা কোনটা শুনবো? যেটা আমাদের কাছে বেশি মনে হবে ওটা শুনবো, যেটা যেটা বেশি। এখন সমস্যা হলো ওইটাই, তো উনি কোনটা শুনবেন? দেখেন একটা বদ্ধ ঘরের মধ্যে, ধরেন আপনি এখানে বসে আছেন, আমরা 3 জন আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি কিন্তু আমাদের 3 জনের কথাই শুনবেন, কিন্তু বাইরে যে 30 জন লোক চিৎকার করছে এটা কিন্তু আপনার কান পর্যন্ত আসবে না, কারণ ঘরটা সাউন্ড প্রুফ। তো উনি বুঝতে পারছেন না আসলে ম্যাক্সিমাম মানুষ কি চায়। উনি কি ওনার sound আশেপাশে proof যারা করে আছেন তারাই বলছে, উনি একটা মারাত্মক কথা বলছেন। সে কথাটা আমরা মানে দেখলাম, আমাদের মিডিয়াগুলো কেন বললো না আমি এটা বুঝতে পারছি না। উনি বলেছেন এক জায়গায় যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ কেউ নির্ধারণ করে নির্ধারণ করে দেয়নি, দেয়নি, জি। আমরা যতদিন মেয়াদ নির্ধারণ করবো ততদিন হবে। তা আমার প্রশ্ন হল, ভাই আপনি কে মেয়াদ নির্ধারণ করার? আপনি কে? আপনার মেয়াদ আপনি নিজে নির্ধারণ করবেন? এটা তো একমাত্র শেখ হাসিনার মতো লোকরা বলতো। তাহলে কে নির্ধারণ করবে? জনগণ নির্ধারণ করবে। উনি কিভাবে জনগণ উনি এই কথা বলবেনই না। শুনেন, উনি এই কথা বলবেনই না, এই কথা উনি বলতেই পারেন না যে আমি নির্ধারণ করবো আমার মেয়াদ কতদিন হবে, এটা উনি বলতেই পারেন না। কিন্তু তাও কি উনি তো বলছেন যে তাও উনাকে প্রায় 1 বছর 2 মাসের মাথায় এসে। বসানো হয়েছে, তাহলে তো কিছুটা এজেন্সি ওনার থাকবে। আচ্ছা, যদি উনি বলেই থাকেন যে স্টুডেন্টরা ওরা বাস আছে, কোন স্টুডেন্টরা? মানে এনসিপির এই স্টুডেন্টরা, এই স্টুডেন্টরা যে বাংলাদেশে মানুষের প্রতিনিধিত্ব করে না, এটা তো ডাকসু ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে। যেদিন ডাকসু ইলেকশন হয়ে গেল, রেজাল্ট বেরোবার তাহলে পর ডাকসু ইলেকশন পদত্যাগ অনুযায়ী কি হয়েছিল। বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে জামায়াত? কে? আমি তা বলছি ডাকসু না। ইলেকশন অনুযায়ী? উনি যদি ওটা বলেন, যদি এনসিপি প্রতিনিধিত্ব না করে, ডাকসু যদি এনসিপি ইলেকশনের প্রতিনিধিত্ব ফলাফল, করে, যদি এনসিপি প্রতিনিধিত্ব সেই করে, যুক্তিতে তো আমি তাহলে বলি আপনাকে। জামায়াত প্রতিনিধিত্ব। না, আমি এটা বিকল্প এটা না, আমি তো বলি না যে এটা, আমি বলছি যে উনি যদি বলে কেন যে এনসিপি ওনাকে বসিয়েছে, এনসিপির ছাত্ররা ওনাকে বসিয়েছে, তো সেই ছাত্রদের অবস্থান পুরো জাতির কাছে কোথায়? সেটা তো ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে তো কেউ নাই। তখন যেটা হয়েছিল যে তারা এমন একজন ব্যক্তি, যেমন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, ওনার প্রতি আমারও প্রচন্ড আস্থা ছিল। আমি মনে করতাম যে উনি একটা ভালো মানুষ, ভালো কিছু করতে পারবেন, বুদ্ধিমান মানুষ। কিন্তু যেদিন উনি প্রথম ওনার ক্যাবিনেট ঘোষণা করলেন আইসে নিয়ে, ওই সময় আমি হতাশ হয়ে গেছি যে ওই লোকগুলিকে আমি চিনি, এই লোকগুলিতে আপনি কিছু করতে পারবেন না। তখন আমার ওনার প্রতি ভরসা ছিল যে উনি হয়তো এই 1-2 মাসের মধ্যে কিছু লোক সাফল করবেন, চেঞ্জ করবেন, যোগ্য লোকগুলিকে নিয়ে আসবেন। তো উনি তা করলেন না, উনি এটাকে একটা মানে খেলা মনে করলেন। মানে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কোথাও দেখিও নাই, শুনিও নাই। উনি মনে করেন খেলা। একজন চিফ অ্যাডভাইজার, মানে প্রধান নির্বাহী রাষ্ট্রের, উনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে আমরা তো এই জগতের লোক না, দেখি কি করতে পারি। ভাই, এটা কি ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে কি আপনি দেশ চালাবেন? এটা কি হয়? আপনি বিমানে উঠছেন, ওইটা নিয়ে বিমান ভর্তি যাত্রী, আপনি বলেন কোনো সমস্যা নাই, আমি কখনো চালাই নাই, কিন্তু আমার আন্তরিকতা আছে, দেখি কি হয়। হবে ওই বিমানে আপনি উঠবেন? এটা হইল রে ভাই, এটা কোনো সেন্সিবল স্টেটমেন্ট হয়? উনি তো বলেছেন, এবং তারপরে যখন বলছে আপনার অন্য অন্য যারা আছে তারা ভুল করে না, ওই তারা তো করবে, আমি তো কিছু জানি না। না, ওই বিমানে আমি উঠবো না জনাব তাহলে- মাসুদ কামাল, কিন্তু যদি আমি ওই বিমানে থাকি আর মাঝপথে যদি সেখানে পাইলট কোনো কারণে মৃত্যুবরণ করেছেন, অজ্ঞান হয়ে গেছেন, কিছু একটা করেছেন এবং গিয়ে কারো দায়িত্ব নিতে হয়েছে, তখন যদি সে বলে যে আমি চেষ্টা করব, তাহলে তো তখন এবং যখন দেখবেন যে তার চেষ্টা, সে আবার যদি বলে আমার আর তো চয়েস ওকে ফাইন, খুব ভালো কথা বলছেন আপনি। ওই যাত্রীদের মাঝখানে একজন যাবে ওখানে, এখন একজন বলতেছে আমি এটা জীবনে চালাই নাই, জীবনে জানি না, আমার চান্স দেন, আপনি দিবেন তাকে চান্স? উনি তো চান্স চাননি, ওনাকে ওনাকে তো বসাইছে, যারা বসাইছে তারা ভুল করছে, এটা প্রমাণিত। এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা না। আন্দোলনটা করছে দেশের জনগণ, কথা ভাই পরিষ্কার, আন্দোলন করছে দেশের জনগণ। ওই সময় এসে নিয়ে এরা বলছে যে আমরা করছি, কেউ প্রতিবাদ করে নাই। ওই যে আপনার চার্লি চ্যাপলিনের মডার্ন টাইম দেখছিলেন, যেখান থেকে বেরিয়েছিল চার্লি চ্যাপলিন, একটা মিছিল যাচ্ছিল, এই মিছিলের সামনে একটা ট্রাক দিয়ে যখন মাল নিয়ে যায়, ট্রাকের পেছনে একটা ফ্ল্যাগ থাকে, লাল ফ্ল্যাগ, ওই ট্রাকের ফ্ল্যাগটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর চার্লি চ্যাপলিন ট্রাকের ফ্ল্যাগটা নিয়ে ওদের যাচ্ছে যে ফ্ল্যাগটা তোমার নিয়ে যাও, পড়ে গেছে। আর পেছনে মিছিল, পুলিশ মনে করছে সেই বোধহয় লিডার, তারা ধরে নিয়ে গেছে। এখন এরা ওই ফ্ল্যাগটা ধরছিল, লিডার হয়ে গেছে। এই কাহিনীগুলো লাভ নেই, এগুলো আমরা বুঝি। এই ইন্টারভিউতে আরেকটি প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, স্থগিত করা হয়নি নিবন্ধন, তাই যে কোনো সময় দলটির কার্যক্রম আবার সচল হতে পারে। আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ করতে পারবে না, এটি পরিষ্কার করেছেন তিনি। এটা উনি ক্লিয়ার করেন নাই, এটা উনি বড় এনে এত কথার প্যাচ মারছেন। উনি প্রথম বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নিষিদ্ধ করা হয়নি। স্থগিত করা হয়েছে, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করেন, একদম সত্য কথা। আসলে তো নিষিদ্ধ করা হয় নাই।
তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা হয়েছে। তো একটা পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করে তাহলে তার থাকে নাকি? আমি মানুষ, আমাকে বললেন তোমার আমি মানবো না, কিন্তু তোমার মানবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। মানুষ যা করে তা তুমি কিছুই করতে পারবো না। তাহলে আমি কি হবো? বলবেন তুমি কোমায় থাকো। আমি কোমায় থাকতে পারবো না, কারণ কোমায় যে থাকে সে কিন্তু নিঃশ্বাস নেয়, আমি তো ওটা করতে পারবো না, তাহলে তো মৃত ভার্চুয়ালি। তো উনি যখন এটা বলেন কথার মার পেয়েছে এখানে, পরে যায় বলে কি যে তাদের নির্বাচন করতে বলছেন, তাহলে কি তাদের নির্বাচন করতে দিবেন না? ওই করে তো আমরা সিদ্ধান্ত নেব না, ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত আপনি নিচ্ছেন। কারণ নির্বাচন তো পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড। আপনি যখন বলেন তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবা না, তখন তো আপনি তাকে নির্বাচন নিষিদ্ধ করিয়ে দিলেন। তো ওইটা আপনি আবার নির্বাচন কমিশনের উপর চাপান কেন? ভাই এখানে কথার মারপেস দিয়ে উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন। উনি হয়তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারছেন, কিন্তু জনগণ কিন্তু প্রত্যেকটা কথা বিশ্লেষণ করবে এবং করছে অলরেডি। এবং যারা বাইরের লোক তারা তো মুখের উপর কিছু বলে না, তারা মনে মনে হাসছে। এটাই হয়েছে ঘটনাটা। আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই। ডক্টর মির্জা গালিব, আপনার কাছে একটি অন্য প্রসঙ্গে আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। সেটি হচ্ছে যে রংপুরের জাহাজ কোম্পানির মার্কেটের ব্যবসায়ী ফারুক আহমেদ তিনি ইনকিলাবকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে, সাক্ষাৎকার দেননি, একটা খবরের মধ্যে তিনি তার এই বক্তব্য এসেছে। সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পর রংপুরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিএনপি, আর তখন দিশেহারা মন্ত্রী এমপিদের পালাতে সহায়তা করেছে জামায়াত নেতারা। হাসিনার শাসনামলের শেষের কয়েক বছর জামায়াতের স্থানীয় নেতারা নানাভাবে আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক গড়ে ব্যবসা বাণিজ্য করেছেন। জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট লাঙলে যাবে, আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট যাবে দাঁড়িপাল্লায়। এজন্যই জামাত এখন এনসিপির সাথে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলন করছে। আপনার বক্তব্য জানতে চাই। দেখেন, প্রথম কথা হলো, এটা জাতীয় পার্টির কেউ যদি বলে তাহলে তার ক্রেডিবিলিটির আপনার কোশ্চেন করতে হবে। জাতীয় পার্টি আসলে কি রাজনীতি করে? এটি একজন ব্যবসায়ী বলেছেন, জাতীয় পার্টির কেউ বলেননি। বলেছেন যে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের ভোট যাবে জাতীয় পার্টিতে, আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের এই যে ভোট সেগুলো সব দাঁড়িপাল্লায় যাবে। আমার কাছে এটা মনে হয় না যে, দেখেন, আমার কাছে এটা মনে হয় না কেন, বিগত 15-16 বছরে যদি আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন তাহলে তাদের রাজনীতি সবচাইতে বেশি অত্যাচার এবং নির্যাতন যাদের উপরে করেছে তারা হলো জামাত ইসলামী। জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাদের মিড পর্যায়ের নেতা, ছাত্র শিবিরের অনেক ছেলেদেরকে আপনার গুম করছে, খুন করছে, অত্যাচার করছে, ধরে নিয়ে জেলে রাখছে। ছাত্র শিবির এবং জামাতের অফিস গত 15 বছর কোথাও আপনার কাজ করতে পারে নাই। আপনি তাদের কেন্দ্রীয় অফিসে কেউ থাকতে পারে নাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে কেউ থাকতে পারে নাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা শিবির হিসাবে থাকতে পারে নাই। তো এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, সেই জায়গা থেকে কোনোভাবেই আপনি এটা বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের সাথে বিএনপির যতখানি কনফ্লিক্টিং অ্যাটিটিউড, জামাতের সাথে কনফ্লিক্টিং অ্যাটিটিউডটা তার চাইতে কম। এটা আমি কোনোভাবেই দেখি না যে কোনো প্যারামিটারে আপনি এটা মাপতে পারবেন। এখন প্রশ্নটা হলো, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি বুঝতে চাই যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে, তাহলে আমি মনে করি যে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে, এখন যেভাবে নিষিদ্ধ আছে, এবং সে যদি নির্বাচনে আসতে না পারে, তাহলে খুব অল্প সংখ্যক একটা পার্সেন্টেজ পাবেন যারা হয়তো ভোট দিবে না। এটা 2-4-5% লোক হবে আমাদের টোটাল পপুলেশনের। আর বাকিরা তাদের লোকাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে তাদের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হবে। লোকাল ইন্টারেস্টটা কেমন, সে দেখবে যে তার এলাকায় এমপি নির্বাচনে কে দাঁড়াইছে, এ যদি জিতে তাহলে তার লাভ হবে কিনা, সে একটু সিকিউর থাকবে কিনা, এই এমপি নির্বাচিত হয়ে আসলে তার অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য এগুলোর উপর হস্তক্ষেপ হবে কিনা, সে এলাকায় যাইতে পারবে কিনা। এইভাবে আপনি ভিন্ন ভিন্ন নির্বাচনী এলাকায় আপনি একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট প্যাটার্ন দেখবেন, যে ভিন্ন জায়গায় লোকেরা ভিন্নভাবে ডিসিশন নিচ্ছে, এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাকি ভোট আপনার রিঅর্গানাইজ হয়ে যাবে। কোথাও তারা বিএনপিকে ভোট দিবে, কোথাও তারা জামাত ইসলামকে ভোট দিবে, কোথাও তারা এনসিপিকে ভোট দিবে, কোথাও তারা অন্যান্য পার্টিকে ভোট দিবে। এবং এই ভোটটা যে রিঅর্গানাইজ হবে তার একটা ম্যানিফেস্টেশন আপনি দেখেন ডাকসু নির্বাচনে। এখানে তো ছাত্রলীগ নাই, আপনি যদি ছাত্রলীগের পুরাতন ভোট ধরেন আগের হিসাবে, সেই ভোটের পার্সেন্টেজ অনেক, কিন্তু আপনি ডাকসু নির্বাচনের রেজাল্ট দেখেন, প্রথমে এখানে 80% লোক ভোট দিচ্ছে। এটা মোরাললেস যে কোনো নির্বাচনে আপনার হাইয়েস্ট যেগুলো আসে যে 80%-এর উপরে, মানে হচ্ছে খুবই টার্ন আউট বেটার, খুবই ভালো টার্ন আউট হয়েছে। তো 80% লোক ভোট দিচ্ছে, এবং সেই ভোট হচ্ছে আপনার ছাত্র শিবিরের প্যানেল, ছাত্র দলের প্যানেল এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল এর মধ্যে ভাগযোগ হয়ে গেছে। তো আমি মনে করি জাতীয় নির্বাচনে আপনি এক্স্যাক্টলি এই সেম সিনারিওটা দেখবেন, যে আওয়ামী লীগের একক ভোটার থাকবে না, এটা বিভিন্ন জায়গায় ভাগযোগ হয়ে যাবে,
খুব সম্ভবত 4-5% ভোট তাদের থাকতে পারে। জি, জনাব আলতাফ পারভেজ, এই বিষয়ে কি আপনি কিছু যোগ করতে চান? আওয়ামী লীগের জি, ভোট কোথায় আওয়ামী যাবে? লীগের ভোট এবং আমি মাঝে মাঝে গ্রামে যাই। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কি সেটার জন্য জামায়াত কোনো আলাদা সুবিধা পাবে? পাবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাত অনেক সুবিধা পাবে আমি মনে করি। অনেক জায়গায় ইতিমধ্যে আওয়ামী লীগের, দেখুন এখানে তো একটা দলীয় ব্যক্তিরা সাধারণত কোনো ব্যবসায়ী বা এক প্রভাবশালী ব্যক্তি, সাধারণ মানুষের ক্ষেত্রে না, এই প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব টিকিয়ে রাখার জন্য এখন অনেক জায়গায় জামাতে যোগ দিচ্ছে বা জামাতের কাভারেজে যাচ্ছে, আর অনেক জায়গায় বিএনপির কাভারেজে যাচ্ছে। কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্কটা ছিল খুবই সাপে নেউলে, জামাতের সাথেও ছিল কিন্তু মাঠ পর্যায়ে নয়। মাঠ পর্যায়ে এখন জামাত 5ই আগস্টের পর থেকে তাদের একটা কর্মসূচি পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা কাছে টানবো, সেটা তারা বিভিন্ন সহায়ক পরিকল্পনা করে টানতে পেরেছে বা পারছে, বিশেষ করে রংপুর বিভাগে। এবং দেখবেন যে এই পরিসংখ্যানগুলো হয়েছে, জরিপগুলো হয়েছে, সেখানে রংপুরে জামাতের জরিপে এগিয়ে আছে। এবং সেই এগিয়ে থাকার কারণ হলো সেখানে অনেক জায়গায় ধরে নেওয়া হয়েছে যে জাতীয় পার্টি হয়তো নির্বাচন করতে পারবে না, এবং তারা সেখানে স্থানীয় প্রভাবশালী যারা আওয়ামী লীগ করতো তারা জামাতের শেল্টারে আছে বা শেল্টার পাচ্ছে। এগুলো ভোটের হিসাব জামাত অনেক আগে থেকে কাজ করছে। এবং ডাকসু নির্বাচনের কথা যেটা আলাপ হলো, দেখুন ডাকসু নির্বাচনে তো এটা তো ইতিমধ্যে প্রকাশিত যে শিবিরের অনেকে ছাত্রলীগে ছিল, এবং ছাত্রলীগ চলে যাওয়ার পরে ছাত্রলীগের তো নেতারা চলে গেছে, কিন্তু তাদের নেটওয়ার্কটা বজায় ছিল, এবং সেই নেটওয়ার্কের সুবিধা ওই শিবিরের যারা ছাত্রলীগে ছিল কিন্তু পরে আত্মপ্রকাশ করেছে তারা সেই সুবিধাটা ব্যবহার করেছে ওই নেটওয়ার্কের ফলে। আওয়ামী লীগের যে নেটওয়ার্ক, সাংগঠনিক নেটওয়ার্ক, যে প্রভাবের পরিসর, সেইটা যেখানে যেখানে জামাত তাদের টানতে পেরেছে, জামাত ইসলাম সেই সুবিধা পাবে এবং পাচ্ছে। মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি দেখেছেন নিশ্চয়ই আজকে একটি খবরে যে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর সহ 5 দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপৎ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক 3টি দল, জামাতে ইসলামী, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন। আপনি এই ঘোষণাকে কিভাবে দেখছেন সেটি জানতে চাই। আর সেই সাথে আপনি নিশ্চয়ই দেখেছেন যে প্রধান উপদেষ্টা তো জাতিসংঘে তার ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন। আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। ডাকসু জাকসুতে এর মধ্যেই ছাত্রদল শোচনীয় ফলাফল করেছে। জামাতে ইসলামী দলগুলোকে নিয়ে এক ধরনের নির্বাচনী জোট করার পথে এগুচ্ছে, কিছুটা হলেও তাদের অগ্রগতি হয়েছে। সব মিলিয়ে জামাত এখন মনে হচ্ছে যে খুব শক্তিশালী একটা অবস্থায় আছে এবং ক্ষমতার বেশ কাছাকাছি তারা অবস্থান করছে এরকম মনে হচ্ছে। সেই হিসেবে বিএনপি কি কিছুটা পিছিয়ে আছে কিনা, এবং এই অবস্থায়ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশে ফিরছেন না, সে বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা এটার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয়? ভোটের রাজনীতিতে একটা জিনিস আর সাংগঠনিক রাজনীতি আরেকটা জিনিস। ভোট কিন্তু সবসময় কিন্তু মনে করেন একটা কোন দলের কি ম্যানিফেস্টো, কোন দল কি করবে না করবে, এটা দেখে কিন্তু মানুষ ভোট দেয় না। বাংলাদেশে ভোট অনেক সময় কিন্তু হুজুগে হয়ে যায়, একটা হুজুগ উঠে পাবলিক যে ভোট দিয়ে আসে। বাংলাদেশের রাজনীতিতে ভোটের অনেকগুলি আপনার নিয়ামক কাজ করে, এলাকায় কাজ করে, এলাকায় প্রভাব প্রতিপত্তি কাজ করে, যেটা আলতাফ ভাই বললেন খুব ইম্পর্টেন্ট। কিন্তু যে অনেক জায়গায় যে যার প্রভাব আপনাকে, আমি জাতীয় রাজনীতির প্রভাব কিন্তু ডাকসু জাকসুতে পড়ছে। এটা কিভাবে পড়ছে সেটা আমি বলি আপনাকে। ছাত্রলীগের যে ভোটগুলো সেগুলো কেন গেছে জামাতের কাছে, গেছে এগুলো এই ছাত্রলীগ যারা করে বেসিক্যালি এরা সবাই কিন্তু পারিবারিকভাবে করে, ম্যাক্সিমাম 80% পারিবারিকভাবে করে, বাবা আওয়ামী লীগ করে, ভাই যুবলীগ করে এরা। তো ওই প্রত্যেকটা অঞ্চলে উপজেলা পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মোটামুটি এখন মামলা আছে, এবং এই মামলাগুলোর 95% মামলার বাদী হলো বিএনপির লোকজন। কোথাও জামাতের লোকজনকে বাদী পাবেন না আপনি। তো যার কারণে আমার বাবা ভাই বাড়িতে থাকতে পারে না, তাদেরকে তো আমি ভোট দিব না। এটা কিন্তু এই হিসাবটা দিয়ে এখানে কাজ করছে কিন্তু। এবং আলতাফ ভাই যে একটা কথা বলেন, এটা অনেকে বিশ্বাস করে না, কিন্তু আসলেই জামাতের লোকজন অনেক আওয়ামী লীগের এরকম ব্যবসায়ীকে শেল্টার দিছে। হয়তো ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে, ওরা যে শেল্টার দিছে, এরকম অনেক ঘটনা কিন্তু আছে। তো এই জায়গায় জামাত করেছে কি রাজনৈতিকভাবে অগ্রসর হয়ে গেছে, তারা পলিটিক্যালি কিন্তু অগ্রসর হয়ে গেছে। কিন্তু তারপরে বাংলাদেশে অনেক দিন ধরেই কিন্তু মানে মার্কা হিসাবে ভোট দেওয়ার সময় মার্কা হিসাবে নৌকা এবং ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা এখনো অতটা জনপ্রিয় হয় নাই। এটা হয় নাই ভাই। কিসের ভিত্তিতে বলছেন? হ্যাঁ, কিসের ভিত্তিতে বলছেন? এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলতেছি। আমি অনেক জায়গায় দেখছি বাংলাদেশে তো হয় ভাই, তুমি বাবা লোক ভালো, মার্কাটা ভালো আনতে পারলা না, এরকম বলে। তুমি লোক ভালো, তোমার তো মার্কাটা ভালো হয় নাই, এরকম লোক বাংলাদেশে অনেক আছে।
তার জ্ঞান গরিমা নিয়ে আমি আপনি হাসি ঠাট্টা করতে পারি, কিন্তু তার ভোট আর আমার ভোট তো সমান সমান না, তার ভোটটাকে গুরুত্ব দিতে হবে আপনার। এই জন্য হুজুগের একটা ব্যাপার আছে। তারপরও আমি মনে করি রাজনৈতিকভাবে জামাত অনেক অগ্রসর হয়েছে। রাজনৈতিকভাবে জামাত যে অগ্রসর হয়েছে এই জিনিসটাকে বিএনপি আসলে খেয়ালই করে নাই। বিএনপি কেন যেন ধরেই নিছে আমি তো জিততে আছি, এবং এমনও হতে পারে কিন্তু ওই খরগোশ আর কচ্ছপের যে দৌড়, এটা কিন্তু শুরুতে এরকমই কিন্তু মনে হয়েছিল এটা মধ্যে খরগোশ আর কচ্ছপের দৌড় হচ্ছে। এখন কি হবে সামনে নির্বাচনের রেজাল্ট হওয়ার পর বুঝবেন আপনি। বিএনপি কিন্তু এখন আমি বিএনপির মধ্যে সেই চেতনাটা দেখি না, সেই চিন্তাটা দেখি না। এখন চেতনা আলাপ বাদ দেন, এখন চিন্তার সময় বিএনপিকে চিন্তা করতে হবে যে আমি কার সঙ্গে ফাইট করতে যাচ্ছি। যার সঙ্গে ফাইট করতে যাচ্ছি, শুনেন গত 15 বছর জামাতকে আওয়ামী লীগ প্রায় নিষিদ্ধের মতো করে রাখছিল না, এটা করে জামাতকে উপকার করে দিয়েছে। উপকার করে দিয়েছে এই কারণে জামাত ধীরে ধীরে সংগঠিত হয়েছে। জামাত মানে আগে জামাত মেয়েদের ভোট পেত না, এই 15 বছর আমার মনে হয় তাদের সমস্ত শ্রমের 75% শ্রম তারা মেয়েদের মধ্যে দিছে। কারণ আমাদের সংসারে তো মেয়েটা আছে দু একটা, আমি তো কিছু খবর টবর পাই। গ্রামের মেয়েদের মধ্যে তারা যে পরিশ্রমটা করছে, যে শ্রমটা দিচ্ছে, তারা তাদের পলিটিক্স নিয়ে গেছে। কিন্তু গ্রামের মেয়েদের এটা কি জানেন, হিসাবটাই জানেন, তারা তো অত কিছু বোঝে না পলিটিক্স। তারা বোঝে আমারে কে দাম দিল, আমারে কে গুরুত্ব দিল, আমার কাছে কে আসলো। আর জামাত তো যায় যখন কোথাও কাজ করতে, তারা যে কি বলে, তাতে বলে ভাই আসেন নামাজ পড়ি। এখন আপনি এটা যে আপত্তিটা কি করবে, তাদের ট্যাকটিকটা তো ভালো, এটা ভালো মন্দ না কিন্তু ভালো করেছে, মানুষের মধ্যে প্রভাব বিস্তারকারী কিন্তু। তো সেইখানে তারা যে কাজটা এই 15 বছরে করছে, যেটা আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে, ওদের মিছিল মিটিং করতে হয় নাই, জনসভার হ্যাসেল করতে হয় নাই, তারা গোপনে মানে নির্বিঘ্নে ওই কাজটা তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিদেশে, এটার জন্য কি বিএনপি? এটা নিয়ে ভাই আমি অনেকবার বলছি, এটা নিয়ে আমি চূড়ান্ত রকম হতাশ। আমি কেন হতাশ সেটা বলি আপনাকে। উনি কেন আসেন না এই বিষয়ে, উনি নিজে এবং ওনার দল কোনো একটা কথা অফিসিয়ালি বলে না। বলুক একটা কথা যে আমি এই কারণে আসি না, কারণটা ওনারা বলেছেন যে তফসিল ঘোষণা হলে আসবেন। আর কখন আসবেন আমি জানতে চাচ্ছি না, কেন আসছেন না, কেন আসছেন না উনি বলুক যে আমি এই কারণে আসছি না। এই কথাটা তার দলের কোনো একজন লোক যখন না বলে তখন কি হয়, তখন মানুষ নানা রকম জল্পনা কল্পনা করে, নানা রকম অর্থ নিজেরা বের করার চেষ্টা করে। যেমন আমি বের করি, আমি তো আমার মতো করে বের করি, আমি আমার মতো করে ভাবি, এবং এর কোনো একটা ভাবনা ওনার পক্ষে যায় না, এই দলের পক্ষে যায় না। যে দলের লিডার আমার সামনে নাই, যে দলের লিডার আমার দেশে নাই, 1 বছর হয়ে গেল, সেই দলকে আমি ভালোবাসবো কেন রে ভাই? জোর করে ভালোবাসবো নাকি? আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই, একেবারে শেষে চলে এসেছি। আমরা বলছিলাম যে বিরতির পরে এসে ডক্টর মির্জা গালিবের কাছে জানতে চাইবো আসলে জামাত কি ধরনের আইনের কথা চিন্তা করে, কি ধরনের বাংলাদেশের কথা চিন্তা করে যদি তারা ক্ষমতায় আসে। এবং যেহেতু আপনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, নিশ্চয়ই আমাদের চেয়ে আপনার ধারণা হয়তো আর একটু পরিষ্কার। যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন ডক্টর মির্জা গালিব। দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে এখনকার প্রেক্ষিতে যেহেতু জামাতের ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো জামাতের রাজনীতির প্রায়োরিটি এবং এজেন্ডা কি এটা আমাদেরকে বুঝতে হবে, এবং জামাতেরও এটা খুব স্পষ্টভাবে জনগণকে বলতে হবে। তো এখানে 2টা প্যারামিটার থেকে আপনি জামাতের রাজনীতিকে বোঝার চেষ্টা করতে পারবেন। একটা প্যারামিটার হলো জামাত ইসলামী রাজনীতি করে, এবং দ্বিতীয়ত হলো জামাত একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করে। তো যখন সে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করে তখন সে রেভলিউশনারি কিছু করবে না, আগামীকাল সকালবেলা আইসা সবকিছু পরিবর্তন করে দিবে, এই রেভলিউশনারি রাজনীতি সে করবে না। সে তার ধীরে ধীরে একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে রাজনীতি করবে। এবং দ্বিতীয়ত হলো এই ধারাবাহিকতার প্রত্যেকটা পর্যায়ে সে জনগণের সাথে আলাপ আলোচনা করে তাদের কনসেন্ট নিয়ে একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে ধারায় রাজনীতি করবে। তো এই কারণে আমি মনে করি যে জামাতের রাজনীতির ব্যাপারে যে আশঙ্কাগুলো আমাদের আছে, এই আশঙ্কাগুলো থাকাটা খুব ভ্যালিড। প্রশ্ন আসতেছে, কিন্তু আমি মনে করি এটা খুব ভয়ের কিছু নাই, কারণ জামাত লম্বা সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রসেসের মধ্যে অপারেট করতেছে, জনগণের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, এবং সামনের দিনেও তারা জনগণের সাথে ইন্টারঅ্যাক্ট করেই এই দেশে রাজনীতি করবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছে। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।